নেপাল যদি অভ্যুত্থানের 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেবে এই কথা বলতে পারে, বাংলাদেশের নির্বাচনের জন্য এত দেরি করা হচ্ছে কেন? যে ধরনের মামলাবাজির দৃষ্টান্ত গত 15 বছরে হয়েছিল এবং এখনো যে ধরনের মামলাবাজি হচ্ছে, সেই মামলাবাজির শিকার যে তারা হবেন না তার গ্যারান্টিটা কে দেবে? যতটা বেদনার মধ্য দিয়ে এই অভ্যুত্থান হয়েছিল, বেদনার উপশম ঘটানোর জন্য অভ্যুত্থানের পরবর্তী সরকার এসেছিল, সেই সরকার কি আনন্দের সঙ্গে দায়িত্ব হস্তান্তর করতে পারবেন? তারা কি কর্তব্য শেষ করে হাসি মুখে ফিরে যেতে পারবেন? একটা অভ্যুত্থান বিপুল আশা জাগিয়ে তুলেছিল, প্রচণ্ড প্রতিরোধ তৈরি করেছিল এবং এত আত্মদান, এত কষ্ট স্বীকার, তার মধ্য দিয়ে আমরা একটা অগণতান্ত্রিক ব্যবস্থার পতন ঘটিয়ে গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করব, এটাই তো আমাদের প্রত্যাশা ছিল। প্রত্যাশা যত বড় থাকে, প্রত্যাশা পূরণ না হলে মানুষের ক্ষোভটাও তত বড় হয়ে যায়। প্রত্যাশা ছিল গণতন্ত্রের চর্চা হবে সর্বত্র, প্রত্যাশা ছিল অন্তত দুর্নীতিটার লাগাম টেনে ধরা হবে, প্রত্যাশা ছিল দ্রব্যমূল্যের এই সিন্ডিকেটের হাত থেকে গণমানুষকে রেহাই দেওয়া হবে, প্রত্যাশা ছিল যে শ্রমিকরা এবং কৃষকরা তাদের ন্যায্য মজুরি এবং ফসলের ন্যায্য দাম পাবে, যে ছাত্ররা বুকের রক্ত দিয়ে প্রতিরোধ গড়ে তুলল, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতন্ত্রের চর্চা হবে, এই তো প্রত্যাশা। কিন্তু গত 1 বছরে আমরা দেখলাম প্রত্যাশাগুলোকে ফাইল চাপা করে এমন এমন ইস্যুগুলোকে সামনে নিয়ে আসা হলো যে মানুষ একটু বিভ্রান্ত হয়ে গেল। মানুষের কিন্তু এটা চাওয়া ছিল না যে সংবিধান সংশোধন হবে না পরিমার্জন হবে না পুনর্লিখন হবে, সেই বিতর্ক মানুষ করতে চায় না। মানুষ জাতীয় সঙ্গীত পাল্টানো হবে কিনা সেটা করতে চায় না। বাংলাদেশের সীমানা পরিবর্তন হবে কিনা এটাও কোনো আলোচনার বিষয় ছিল না, আন্দোলনেরও ইস্যু ছিল না। কিন্তু এই সমস্ত ইস্যুগুলোকে সামনে নিয়ে এসে যখন সময় ক্ষেপণ করা শুরু হলো, তখন মানুষের মনের মধ্যে নানা ধরনের সন্দেহ দানা বেঁধে উঠেছে এবং এই সন্দেহগুলো দানা বাঁধা থেকে শুরু করে এখন ঘনীভূত হয়েছে এবং অনেকেই ভাবতে শুরু করেছেন যে শেষ পর্যন্ত একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেশে থাকবে কিনা। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যতই বলা হচ্ছে নির্বাচন সঠিক সময় হবে, মানুষ ততই সন্দেহ করে সঠিক সময় হবে কি। এই পরিস্থিতিতে পড়ে এখন মনে হচ্ছে যে নির্বাচনটা কেন দিতে দেরি করছেন অথবা কেন দিতে চান না। এই ঘটনাটা আরো নতুন করে মাত্রা পেল, যুক্তির মাত্রা পেল নেপালের ঘটনার পরে। নেপালেও একটা অভ্যুত্থান হলো, তরুণ সমাজ রাস্তায় নেমে এসেছিল দুর্নীতির বিরুদ্ধে এবং অভ্যুত্থানের পরে পরেই তারা যখন বুঝতে পারলো যে এখানে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং ঘুষ দুর্নীতি শুরু হয়েছে, সাথে সাথে তারা বললো যে না, এটা তো আমরা চাইনি। এবং মনোনীত যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু বললেন যে 6 মাসের মধ্যে নির্বাচন দেবে। তখন এটারও একটা তুলনামূলক আলোচনা হতে শুরু করলো। নেপাল যদি অভ্যুত্থানের 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেবে এই কথা বলতে পারে, বাংলাদেশের নির্বাচনের জন্য এত দেরি করা হচ্ছে কেন, ডিলে করা হচ্ছে না। কিংবা শ্রীলঙ্কা অভ্যুত্থানের পরে সে যখন রাষ্ট্রের বিভিন্ন জায়গায় দুর্নীতি যেখানে যেখানে ঘাঁটি গেড়ে বসেছিল বা যেখানে যেখানে বাসা বেঁধেছিল, সেগুলোকে কিছুমাত্র দূর করার সাথে সাথেই অর্থনীতিতে তার প্রভাব, বাজেটে তার প্রভাব, কৃষিতে তার প্রভাব, শিল্পের ক্ষেত্রে তার প্রভাব, এমনকি বৈদেশিক ঋণ পরিশোধের ক্ষেত্রেও তার যে প্রভাব পড়লো, সেটাও কিন্তু আমাদেরকে একটা তুলনামূলক আলোচনার মধ্যে নিয়ে এসেছিল যে অভ্যুত্থানের পরে দেশটা কোন দিকে হাঁটলে ভালো হতো। এখন আমাদের এখানে সাম্প্রদায়িক উন্মত্ততার একটা আমরা ছড়াছড়ি দেখছি। আমরা দেখছি একটা তথাকথিত মব ভায়োলেন্স, যেটাকে মব জাস্টিস বলা হতো, এটা মব ভায়োলেন্স বা মব জাস্টিসের চাইতে এটা দঙ্গলবাজি, মানে দলবদ্ধ হয়ে অন্যের উপর হামলা করার একটা প্রবণতা তৈরি হয়েছে। এগুলো দেখে মানুষ মনে করলো যারা এত বড় একটা দায়িত্ব পেয়েছিলেন তারা কি তাদের দায়িত্ব পালন করলেন? তারা কি দায়িত্ব পালন করতে চেয়ে ব্যর্থ হয়েছেন নাকি তারা দায়িত্ব পালন করতে চাননি? এই প্রশ্নটার মানুষ জবাব খুঁজতে চাইছে। সেখান থেকে কিন্তু একটা ক্ষুব্ধতাও তৈরি হয়েছে। এর সঙ্গে যখন পত্রপত্রিকায় খবর আসতে শুরু করলো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তাদের অনেকে, এমনকি যারা অভ্যুত্থানের পরবর্তী সময়ে নানা ধরনের ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, ক্ষমতার প্রদর্শন করেছেন, ক্ষমতা দেখিয়েছেন, তাদের ক্ষমতার সঙ্গে দুর্নীতির
একটা মেলবন্ধন মানুষ দেখতে পাবে। ফলে এখান থেকে এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক, নির্বাচনের পরে এগুলো কি বিচারের মুখোমুখি হবে? এ সমস্ত ঘটনা যদি বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় তাহলে তারা কি রেহাই পাবেন? ফলে এখান থেকে মানুষের প্রশ্ন এসছে যে নির্বাচন তো হবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তারা কি নির্বাচনের পরে দায় মুক্তি পাবেন? যদি দায় মুক্তি না পান, যদি এগুলোকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়, যে ধরনের মামলাবাজির দৃষ্টান্ত গত 15 বছরে হয়েছিল এবং এখনো যে ধরনের মামলাবাজি হচ্ছে, সেই মামলাবাজির শিকার যে তারা হবেন না তার গ্যারান্টিটা কে দেবে? ফলে আশঙ্কাটা এই জন্যই ঘনীভূত হয়েছে যে নিরাপদ প্রস্থান ঘটবে কি? যতটা বেদনার মধ্য দিয়ে এই অভ্যুত্থান হয়েছিল, বেদনার উপশম ঘটানোর জন্য অভ্যুত্থানের পরবর্তী সরকার এসেছিল, সেই সরকার কি আনন্দের সঙ্গে দায়িত্ব হস্তান্তর করতে পারবেন? তারা কি কর্তব্য শেষ করে হাসি মুখে ফিরে যেতে পারবেন? এই প্রশ্নগুলো উঠছে। সেখান থেকে অনেকে বলেন যে সেখানে কি কোনো সেফ এক্সিটের জায়গা আছে?